বাংলার জিন্দা শাহজালাল ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির জননেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনয়নে ময়মনসিংহ 1 আসন হালুয়াঘাট দোভাউড়া থেকে মাওলানা মুফতি তাজুল ইসলাম এর নির্বাচনী গণসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের আমার নেতাকর্মী ও ধোবাউড়া হালুয়াঘাট এলাকাবাসী, আজকে আমরা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশকে পুরনো দিনের জুলুমতন্ত্রের হাত থেকে মুক্তি দেওয়ার জন্যে, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে 11টি দল 11 ভাইয়ের মতো আমরা হাতে হাত রেখেছি। আমাদের ঐক্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি, কোনো দল, কোনো জোট অথবা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয়, বরং আমাদের ঐক্যের উদ্দেশ্য হলো বাংলাদেশের বঞ্চিত 18 কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ অনেক বৈষম্যের শিকার হয়েছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত, কখনো ব্রিটিশের শাসকদের দ্বারা, কখনো কলকাতার দাদাবাবুদের দ্বারা, কখনো পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের দ্বারা বাংলার মানুষ নিপীড়নের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, শোষণের শিকার হয়েছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা অর্জন করলো, এদেশের মানুষ তারা স্বপ্ন দেখেছিল, তারা আশায় বুক বেঁধেছিল যে এখন আর বিদেশি ইংরেজ দাদাবাবু খান পাঠান কেউ আমাদেরকে শাসন করবে না, শাসন করবে আমাদের দেশীয় শাসকবর্গ। সুতরাং আমাদের আর বৈষম্যের শিকার হওয়া লাগবে না। এটা ছিল মানুষের স্বপ্ন, এটা ছিল বাংলার মানুষের প্রত্যাশা। কিন্তু দুর্ভাগ্য এদেশের মানুষের, 71 সাল থেকে অর্ধ শতাব্দী কাল অতিক্রান্ত হয়েছে। বাংলার মানুষ সে কি পেয়েছে? বাংলার মানুষ দেখেছে শাসকদের পরিচয় বদলেছে, ভিনদেশী শাসক থেকে দেশি শাসকে রূপান্তরিত হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় নাই। আগে তারা শোষণ করে বিদেশে নিয়ে যেত, নিজেদের বাড়িতে নিয়ে যেত শোষণ করে। ইংরেজরা আমাদের এখান থেকে লুটপাট করে লন্ডনে নিয়ে যেত, কলকাতার দাদাবাবুরা আমাদের এখান থেকে লুটপাট করে কলকাতায় নিয়ে যেত, পশ্চিম পাকিস্তানে খান পাঠানরা আমাদের এখান থেকে লুটপাট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। স্বাধীনতার পর থেকে আমাদের দেশি শাসকরা আমাদের এখান থেকে লুটপাট করে বিদেশে নিয়ে বেগম পাড়া করে। এতটুকু পরিবর্তন হয়েছে শুধু, আগে বিদেশি শাসকরা বিদেশে নিত, আর স্বাধীনতার পর থেকে দেশি শাসকরা লুটপাট করে বিদেশে নিয়ে যায়। এভাবে লুটপাট করতে করতে আর সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশে 54 বছর পর্যন্ত একটা রাজনীতি হয়েছে, যেই রাজনীতির মধ্যে 2টা ভূতের সওয়ার ছিল। কয় ভূত? জোরে বলেন, কয় ভূত? বাংলাদেশের রাজনীতিতে 2টা ভূত ঘাড়ে সওয়ার ছিল। এভাবেই চলেছে বাংলাদেশের অর্ধ শতাব্দী, 50-54 বছরের রাজনীতি। 2 ভূত কি কি? 1 নম্বর ভূতের নাম হলো
সন্ত্রাস এবং গুন্ডামিতন্ত্র। রাজনীতির নামে চলেছে সন্ত্রাস আর গুন্ডামিতন্ত্র। 2 নম্বর ভূতের নাম হলো দুর্নীতি আর লুটপাট তন্ত্র। ক্ষমতায় যাওয়ার সময়ে নির্বাচনে তারা কালো টাকা আর পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় যায়, আর ক্ষমতায় গিয়ে তারা দেদারসে লুটপাট আর দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আর এদেশের মেহনতি মানুষ তারা যেমন ছিল তেমনটাই থেকে যায়, তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ, অক্লান্ত পরিশ্রম করে আমার দেশের জনগণ। যারা কৃষক দেখবেন ভোরবেলা উঠে ফসলের মাঠে যায়, সারাদিন ফসলের মাঠে পরিশ্রম করে সন্ধ্যাবেলায় ফিরে আসে। এইভাবে হাড় ভাঙা খাটুনি খেটে কৃষক ভাইয়েরা সোনার ফসল ফলায়। আমাদের শ্রমিকেরা বিভিন্ন কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে তারা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে, দেশের সম্পদ সৃষ্টি হয়। আমাদের মজদুরেরা তারা বিভিন্ন জায়গায় রক্ত পানি করে শ্রম দেয়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, ভ্যান গাড়ি চালায়, নৌকার মাঝি হয়ে মানুষকে পারাপার করে। আর এভাবেই কৃষক, শ্রমিক, মজদুররা কাজ করে। এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত গার্মেন্টস গুলোতে তারা শ্রম দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে তারা সচল রাখে। আমাদের বোনেরা সংগ্রাম করে, একদিকে তারা তাদের পরিবার সামাল দেয়, আবার সাথে সাথে তারা গার্মেন্টসে গিয়ে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করে। আরেক দল যুবক আমাদের, তারা বিদেশে যায়, প্রবাসে যায়। প্রবাসে গিয়ে তারা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। তারা রক্ত পানি করে পয়সা উপার্জন করে, শুধু একটা স্বপ্ন নিয়ে যে আমি একা কষ্ট করি, আমি এই সম্পদ টাকা দেশে পাঠালে আমার পরিবার সুখে থাকবে, আমার দেশটা ভালো থাকবে। তাদেরকে আমরা বাংলার মানুষ আজকে গৌরব করে বলে তারা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা। কথা ঠিক না বেঠিক? এভাবে আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা রাত দিন একাকার করে ব্যবসা করে একটু একটু করে সম্পদ জমায়। আমাদের শিল্পোদ্যোক্তা ভাইয়েরা বড় বড় মিল, কলকারখানা, ফ্যাক্টরি তৈরি করে ব্যক্তিগত উদ্যোগে, আর সেখানে লক্ষ লক্ষ বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান হয়। এভাবে সবাই মিলে সম্পদ উপার্জন করে বাংলাদেশকে সমৃদ্ধ করার চেষ্টা চালায়। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হয়, কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় না। দিনের পর দিন যায়, মাসের পর মাস গড়ায়, সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার আসে, কিন্তু জনগণ যা ছিল তাই থেকে যায়। কারণটা কি? কারণ হলো দেখেন, এক সংসারে 6 ভাই বোন, 5 ভাই বোন মিলে সারাদিন কষ্ট করে 12 ঘন্টা 14 ঘন্টা মেহনত করে তারা পয়সা উপার্জন করে এনে সন্ধ্যাবেলা একসাথে জমা করে রাখে। আর একটা ভাই আছে চোরা। এক ভাই কি চোরা, বুঝেন? চুরি করে। এই চোরা, এই চোর রাতের বেলায় 5 মিনিটে খাবলা মেরে 5 ভাই বোনের সকল সম্পদ চুরি করে নিয়ে যায়। বলেন এই সংসারে কোনোদিন সচ্ছলতা আসবে? 5 ভাই বোন যতই চেষ্টা করুক, তারা যতই উপার্জন করুক, ওই চোরের জ্বালা এই সংসার কোনোদিন শান্তির হয় না। আমাদের বাংলাদেশের কৃষক ভাই মেহনত করে, শ্রমিক ভাইরা বোনেরা তারা উপার্জন করে, ব্যবসায়ী ভাইয়েরা তারা দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখে, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ভূমিকা রাখে। আমরা 5 ভাই বোন মিলে কামাই করি, দুর্নীতিবাজ রাজনীতিবিদরা চুরি করে আমার বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24 জুলাই বিপ্লব হয়েছে সেই দুর্নীতিবাজদের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য। ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র যখন বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছিল, বড় বড় দলগুলো শুধু বলতো ঈদের পরে আন্দোলন হবে।
বাংলাদেশের আকাশে 17 বছর পর্যন্ত আর ঈদের চাঁদ উঠলো না, আন্দোলনও হলো না। শেষ পর্যন্ত আমার স্কুল থেকে সোনামণিরা বেরিয়ে আসলো, থেকে আমার তরুণ সন্তানেরা বেরিয়ে আসলো, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার ছেলেরা বেরিয়ে আসলো, প্রত্যেকটি ভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানরা বেরিয়ে এসে 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রাখলো। তারপরে তারা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল, রক্ত দিল আমাদের আবু সাঈদ মুগ্ধরা। বাংলা মায়ের সন্তানেরা ১,৫০০ মায়ের কোল খালি হলো, ৩০,০০০ জুলাই যোদ্ধা আহত হয়ে, পঙ্গু হয়ে বাংলার মানুষকে জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লব উপহার দিল। এই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ জানতে পারলো বিপ্লবের জন্য কোনো বড় রাজনৈতিক দল লাগে না। বাংলার মানুষ জানলো বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন হয় না। দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে তরুণ প্রজন্ম হাল ধরলে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। তাই জুলাই বিপ্লবের পরে এখন বাংলাদেশের যারা তরুণ যুবক প্রজন্ম আছে, 17 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, 17 বছর আগে যাদের বয়স ছিল 18 বছর, এখন 17 যোগ করেন, বয়স হয়েছে কত? 35 বছর। কত? 18 আর 17, 18 বছরে ভোটার হয়। যারা 17 বছর আগে ভোটার হয়েছিল, এখন তাদের আরো 17 বছর অতিক্রান্ত হয়ে বয়স হয়েছে 35 বছর। একবার হলো বিনা ভোটের সরকার, আর একবার হলো রাতের ভোটের নির্বাচন, আর একবার হলো ডামি প্রার্থীর নির্বাচন। 17 বছরে এই 35 বছর পর্যন্ত বয়স যাদের, একটা বার ভোট দেওয়ার সুযোগ তাদের হয় নাই। বাংলার মানুষকে এভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবার বাংলা তরুণ যুব সমাজ টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা ঐক্য গড়ে তুলেছে। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাটতন্ত্র, সন্ত্রাস এবং গুন্ডামিকে ঝাঁটাপেটা করে বিদায় করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি তাই বলেছি, এবারের নির্বাচন শুধু সাধারণ কোন নির্বাচন নয়। এবারের নির্বাচন মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি থেকে যারা সন্ত্রাস করে, গুন্ডামি করে যারা ক্ষমতায় যেতে চায়, নির্বাচনে জিততে চায়, সেই সন্ত্রাস এবং গুন্ডামির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবার নির্বাচন। যারা ক্ষমতায় গিয়ে দেশের জনগণের সম্পদ লুটপাট করে তারা বিদেশে বেগম পাড়া করতে চায়, বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, এবারে নির্বাচন সেই দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। এবারের নির্বাচন সাথে সাথে জুলাই বিপ্লবকে বাংলাদেশে বাস্তবায়ন করার নির্বাচন। এই জন্য মনে রাখবেন, এবারের নির্বাচন হবে একসাথে দুটি নির্বাচন। 1 নম্বর হবে জুলাই বিপ্লবের পক্ষে যারা আছেন, জুলাই বিপ্লবের পক্ষে যারা হাত দেখান, আলহামদুলিল্লাহ হাত নামান। যারা জুলাই বিপ্লবের পক্ষে আছি আমরা, আমাদেরকে গণভোটে যেখানে কোনো মার্কা থাকবে না, শুধু হা আর না থাকবে, সেই ব্যালটে হা ব্যালটে সিল মারতে হবে। আর সংসদ নির্বাচনে যেখানে মার্কা থাকবে, অনেকগুলো মার্কা থাকবে, আপনাদের এই আসনে রিক্সা থাকবে, ধানের শীষ থাকবে, অন্যান্য মার্কা থাকবে। হালুয়াঘাট দোবাউড়াবাসী, যদি আপনারা এলাকার উন্নয়ন চান, যদি দেশের ভাগ্যের পরিবর্তন চান, যদি রাজনীতি থেকে 2 ভূত তাড়াতে চান, কয় ভূত? কয় ভূত? 1 নম্বর হলো লুটপাট আর দুর্নীতির ভূত, 2 নম্বর হলো সন্ত্রাস আর গুন্ডামির ভূত। এই গুন্ডামি আর দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিদায় করে সৎ, যোগ্য, নিরীহ, ভদ্র, শিক্ষিত, ভালো মানুষদের নেতৃত্ব আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই।
আপনাদের এলাকার ধোবাউড়া এবং হালুয়াঘাটের কৃতি সন্তান মাওলানা তাজুল ইসলাম সাহেব, তিনি আপনাদের এলাকার জননন্দিত মানুষ। তার বিরুদ্ধে কেউ কোনোদিন 1 টাকার দুর্নীতির অভিযোগ করতে পারবেন না। এইরকম সৎ মানুষ যদি নির্বাচিত হয় তাহলে এমনিতেই এলাকার ভাগ্যের পরিবর্তন হবে। সরকারি বরাদ্দ লুটপাট হবে না, গম চুরি হবে না, ব্রিজ কালভার্ট নির্মাণের সময় রডের বদলে বাঁশ দেওয়া হবে না। আপনাদের নিতাই নদী আছে, এই নদী থেকে প্রতি বর্ষার মৌসুমে পানি উপচে পড়ে আপনাদের এলাকা প্লাবিত হয়ে যায় বন্যায়, সোনার ফসল নষ্ট হয়। ইনশাআল্লাহ রিকশা মার্কাকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, 11 দলীয় নির্বাচনী ঐক্যের একজন দায়িত্বশীল হিসেবে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ নিতাই নদীতে আমরা বাঁধ নির্মাণ করে বিস্তীর্ণ এলাকার ফসলগুলোকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের এই এলাকায় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমার হিন্দু ভাইয়েরা আছেন, উপজাতি গারো ভাইয়েরা আছেন। আপনাদেরকে আমরা বলতে চাই, অতীতের সময়ে সব সময় সংখ্যালঘুদেরকে দিয়ে নাটক হয়েছে, নাটক। রাতের বেলায় কালনাগিনী হয়ে ছবল মারতো, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো। আমরা সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করব না। সংখ্যালঘু, অন্য ধর্মাবলম্বী, প্রতিটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি গারো ভাই বোনের অধিকার আদায়ের জন্য আমরা সিনা টান করে পাহারাদার হয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই এবারের নির্বাচন বাংলার মানুষের কাছে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার নির্বাচন। তাই আসুন 11 দলের পক্ষ থেকে হালুয়াঘাট ধোবাউড়ায় দাঁড়িপাল্লাও নাই, আছে শাপলাকলিও নাই, আছে অন্য 11 দলের কোনো মার্কা নাই। সব 11 দল মিলাই এবারের মার্কা হলো বড় লোকের মার্কা। বলবেন হুজুর বড় লোকের মার্কা রিক্সা কেমনে? বড় লোকরা বড় বড় গাড়ি দিয়ে চড়ে, রাস্তাঘাটে যখন যানজট লাগে গাড়ি আর নড়ে না, তখন বাড়িতে পৌঁছতে হলে বড় লোকের শেষ ভরসা হলো গরিবের শেষ ভরসাও কাজ নাই, কাম নাই, কোনো আপনার চাকরি নাই, বাকরি নাই, গরিবের সংসার চলে না। শেষ পর্যন্ত চিন্তা করে যা করে আল্লাহ, আর কিছু থাকার না থাক রিক্সা একটা নিয়ে নেমে পড়ে। তাহলে গরিবের সংসার চালানোর শেষ উপায়, বড় লোকের বাড়িতে পৌঁছার শেষ উপায় বাংলাদেশের জনগণের জাতীয় যানবাহন শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে। এবার ধোবাউড়া হালুয়াঘাট থেকে সংসদে যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? রিকশা মার্কাকে আপনারা বিজয়ী করবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে স্লোগান তুলেন, গণভোটে হাঁ দিন, গণভোটে হাঁ দিন, রিকশা মার্কায় ভোট দিন। এই যে রিকশা, এই রিকশা আমি আপনাদের প্রার্থী, এলাকার সোনার সন্তান মাওলানা তাজুল ইসলাম সাহেবের হাতে রিকশা তুলে দিলাম, আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই রিকশা আপনারা ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাবেন তো? মনে রাখবেন ইনশাআল্লাহ 11 দলের সকল নেতৃবৃন্দ এখানে আছেন। 11 দল আর বিএনপি, বাংলাদেশের বাইরে আর কিছু আছে? আর কিছু? বিএনপি একদিকে আর 11 দল আর একদিকে, এক দল একদিকে, 11 দল আর একদিকে। শক্তিশালী কারা? জনগণ কাদের পক্ষে? ইনশাআল্লাহ 11 দল জিতবে, ইনশাআল্লাহ 11 দলের জনগণের অধিকার আদায়ের সরকার গঠিত হবে। মাঝখানে আর কিছু আছে? মাঝখানে হলো ফাও। এই জন্য ইনশাআল্লাহ আপনারা আপনাদের এলাকা থেকে রিকশা মার্কাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা